এলাম কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে। মহির কলম অনিবার্য উচ্চারণে সেই সাক্ষাৎকার তুলে ধরছি। যেখানে যত মানুষ বিপদে পড়বে আমাদের ছুটে যেতেই হবে। সমাজের বুকে যত ঘটনা ঘটে সমস্ত ঘটনা কিন্তু কবি, সাহিত্যিক, লেখকদের কলম দিয়ে শব্দ বন্ধনে তা বেঁধে রাখা হয়, সেটা বই, গ্রন্থ যাই হোক না কেন। কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় স্যার শুধুমাত্র যে অ্যাডভোকেট তা কিন্তু নন। কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় খুব খোলামেলাভাবে কথা বলেছিলেন আমাদের সঙ্গে। সেই অংশবিশেষই আমরা তুলে ধরছি। তিনি একজন লেখক, একাধিক বই তিনি লিখেছেন। তো আমার মনে হয় তিনি যেগুলো লিখেছেন তার বাস্তব জীবনের ঘাত প্রতিঘাত, মানুষের দুঃখ, কান্না, চোখের জল অথবা হাসি, আনন্দ, ছোট ছোট যে ঘটনাগুলি সমাজের বুকে ঘটেছে, সেটা মহানগর কলকাতার বুকে হতে পারে বীরভূমের মতো কিংবা পশ্চিম মেদিনীপুরের কোনো এক প্রান্তের গ্রামের ঘটনা। সেই সমস্ত বিষয় তিনি লেখালেখি করেন। আজ আমরা কথা বলছি বিশিষ্ট অ্যাডভোকেট, আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট এবং লেখক জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় স্যারের সঙ্গে। মুখোমুখি জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। স্যার নমস্কার। নমস্কার। তো স্যার, আপনি তো অ্যাডভোকেট। আইনি জায়গায় যখন হয় কোনো একটা আর্গুমেন্ট হয় বা কোর্টে যখন আপনি কোনো মামলা মুভ করছেন, অত্যন্ত সিরিয়াস, কোনো রকমের ফাঁকিবাজি, কাল্পনিকের বিষয় নয়, বাস্তব তথ্য প্রমাণ, পুলিশি রিপোর্ট, ঘটনার বর্ণনা, উইটনেস সমস্ত কিছু প্লেস করার পর একটা মামলার জাজমেন্ট হলো। সে জাজমেন্টটা যা হলো, কিন্তু একটা জাজমেন্ট হয়, কিন্তু তার সেখান থেকেও মাঝে মাঝে আপনি হয়তো ছাদে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদকে দেখেন, কল্পনার জগতে চলে যান, লেখালেখি করেন। একটু যদি বলেন দু চার কথা এই নিয়ে। না, প্রথমে বলবো যে আমি যা লিখি তা কিন্তু বাস্তব ছেঁকে নেওয়া, অর্থাৎ বাস্তবের ঘটনাগুলোর সঙ্গে আমি কল্পনা মিশিয়ে সেগুলো নিয়েই আমি লিখি। আমি যা লিখি সেগুলো পড়তেই আপনার মনে হবে যে এই ঘটনাটা হয়তো আপনি খবরের কাগজে দেখেছিলেন, এইরকম একটা ঘটনা হয়তো আপনার এলাকায় হয়েছিল। অর্থাৎ বাস্তব ঘটনা নিয়েই তো আমার লেখা। একটু আগে আপনি বললেন ঠিকই যে মামলার ক্ষেত্রে কিন্তু কল্পনার কোনো জায়গা নেই। মামলার ক্ষেত্রে তথ্য নির্ভর একটা বিষয়কে আমরা তুলে ধরি জজ সাহেবের কাছে। আমি চেষ্টা করি মামলার মাধ্যমে, আজ এত বছরের মামলা করতে গিয়ে, আমার 26 বছরের ওকালতি, মামলা করতে গিয়ে যা যা আমি দেখেছি শিখেছি সেগুলোকেই আমি কাগজে কলমে নিয়ে আসতে। আমার কাছে অনেক সময় কোনো সাধারণ মানুষ আসেন, তিনি কোনো একটা কথা বলে যান, আমার মনে হয় এটা লেখার মাধ্যমে আমি জনগণের কাছে পাঠাতে পারি বা জনগণের কাছে পৌঁছতে পারি। কিভাবে একজন মানুষ প্রতারিত হচ্ছেন, কিভাবে একজন মানুষ কোথাও খুন হয়ে গেলেন, কিসের লোভে, কিসের যন্ত্রণায় একজন মানুষ আত্মহত্যা করলেন, এই সবই কিন্তু মানুষের জানা প্রয়োজন। কখন একটা মানুষ আত্মহত্যা করে, তার ভিতরে কি যন্ত্রণা থাকে, আমি চেষ্টা করি এই যন্ত্রণাগুলিকে ফুটিয়ে তুলতে কাগজে কলমে। একটা মানুষ খুন হয়ে গেল, ধরা যাক সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত তার স্ত্রীকে গ্রেপ্তার করলো খুন করবার দায়ে, পরে দেখা গেল তার স্ত্রী হয়তো খুনই করেননি, খুনটা করেছেন অন্য কেউ। অর্থাৎ এই যে একটা রহস্যের আড়ালে প্রকৃত তদন্ত, এটাকেই কিন্তু আমি তুলে ধরবার চেষ্টা করি সাধারণ মানুষের জন্য, সাধারণ পাঠক পাঠিকাদের কাছে। একজন মানুষ যখন আমার কাছে আসেন, এসে তার দুঃখ যন্ত্রণার কথা বলেন, আমি চেষ্টা করি তার ওই দুঃখ যন্ত্রণার কথাটা লিখে রাখতে, যাতে পরে আমি সেটা কাগজে কলমে পেশ করে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারি। অর্থাৎ আমার মনে হয় আমি যা দেখছি, যা শিখছি, শুধুমাত্র তা অর্থ নির্ভর হওয়া উচিত নয়। আমি একটা মামলা করলাম, বিনিময়ে কিছু অর্থ পেলাম, এখানেই শেষ নয় আমার দায়িত্ব। আমার মনে হয় আমি যদি লেখার মাধ্যমে ওই ঘটনাগুলিকে বা প্রকৃত ঘটনাগুলিকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি, সাধারণ মানুষ অনেক বেশি জানতে পারবেন। আমি সেই চেষ্টাই করেছি। আর যে কথা আপনি বললেন যে আমি পূর্ণিমার চাঁদ দেখছি আকাশে বা ছাদে দাঁড়িয়ে, সবসময় সেটাও নয়। পূর্ণিমার চাঁদ অবশ্যই দেখি, যে কোনো মানুষের দেখা প্রয়োজন, কারণ মানুষের মধ্যেই তো থাকে একটা নরম মন, কাজে সেটা দেখা প্রয়োজন। সেটা দেখুন, সেটা তিনি পুলিশ হন, তিনি শিক্ষক হন, তিনি উকিল হন, তিনি নিশ্চয়ই দেখবেন। কিন্তু পাশাপাশি আমার দায়িত্ব থাকবে
সমাজে ঘটে যাচ্ছে যে ঘটনাগুলি, যা সবটুকু সাধারণ মানুষের নজরে আসছে না, সেই দিকগুলোকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে, সেটা কিন্তু একজন অ্যাডভোকেট নিশ্চয়ই পারেন। তিনি যা দেখছেন, যা শিখছেন, যা বুঝছেন, সেটা সাধারণ মানুষের কাছে তুলে ধরা, এটা আমার একটা কাজ বলে আমি মনে করি। যে বিষয়গুলো, ঘটনাগুলো গ্রন্থাকারে বা বইয়ের আকারে প্রকাশিত হচ্ছে, তাছাড়াও একজন কলামিস্ট, আনন্দবাজার পত্রিকায় আপনি একাধিক লেখা লিখেছেন। নিশ্চয়ই, আমি সমাজে বছর ধরে লিখছি। আমি আনন্দবাজার পত্রিকাতে বর্তমানে, সাপ্তাহিক বর্তমানে, নবকল্লোলে সাধারণ মানুষের আইনি প্রশ্নের উত্তর দিই, এবং এরকমই প্রায় 100টার বেশি আইনি প্রশ্ন নিয়ে আমার একটা বইও বেরিয়েছে, তার নাম আইনের দরবারে। শপিজেন বাংলা বলে একটি প্রকাশনা সংস্থা তা প্রকাশ করেছে। এছাড়াও আমার প্রায় 10টি বই রয়েছে, যা কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষের মনোগ্রাহী, সাধারণ মানুষ কিন্তু সেগুলি পড়ছেন, সেগুলি সবই বাস্তব নির্ভর, কিন্তু তার সঙ্গে কল্পনা মেশানো হয়েছে। একজন বিশিষ্ট মানুষ, একজন বিখ্যাত আইনজীবী, সমাজ সংস্কারক, লেখক, সাহিত্যিক, এবং কি বলবো, তার গুণের কথা মানে আমি নিজেকে প্রশংসা করছি না, যেটা আমি দীর্ঘ 7-8 বছর ধরে মনে হয় আপনার সঙ্গে আমার পরিচয়। হ্যাঁ, হয়তো আমি কলকাতা খুবই কম যাই, না দরকার নেই সবাইকে কলকাতায় যেতে হবে কেন, কিন্তু গ্রামগুলিতে, জেলাগুলিতেও তো সাধারণ মানুষের সাহায্যের প্রয়োজন আছে, কলকাতার প্রয়োজন নেই। সব মানুষই যদি কলকাতা নির্ভর হয়, তাহলে তো, এটা আমার ব্যক্তিগত মত, যে প্রত্যন্ত প্রান্তগুলিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে কে? আপনি খুব ভালো কাজ করছেন, আপনি সাধারণ মানুষের পাশে থেকে তাদের আইনি সাহায্য দেন, এরকম মানুষেরও তো দরকার আছে। আপনার সান্নিধ্যে আসতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। না, এরকম ব্যাপার নয়, আপনার কাছে বসা, পাশে বসা, এটা সবার সৌভাগ্য হয় না। আমি এরকম মনে করি না। আমি মনে করি মহিউদ্দিন একজন নামকরা, একজন খ্যাতনামা প্যারালিগাল ভলান্টিয়ার, সে সাধারণ মানুষের পাশে থাকে এবং এই ধরনের বিভিন্ন ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষকে আইনি সচেতনতা দেয়। কাজে আমি বিশিষ্ট আর ও বিশিষ্ট নয় তা নয়, আমরা কেউই বিশিষ্ট নই, আমরা সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই, সাধারণ মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। যে জীবন আমাদের বাকি রয়েছে তখনও আমরা সাধারণ মানুষের জন্যই কাজ করবো। কথা হচ্ছে কি জানেন স্যার, একটা কথা বলছি, কিছু মনে করেন না, আমি খুব লোভনীয় আর কি, মানে কোনো একটা ভালো জিনিস যখন পাই না, তখন সেটাকে সবটাই তার স্বাদ গ্রহণ করে নিতে চাই। আমার অবস্থাটা আজকে হয়ে গেছে সেই রকম। আপনার মতো একজন নামকরা অ্যাডভোকেট, স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি থেকে বেস্ট আইনি পরিষেবা দেওয়ার একজন বেস্ট অ্যাডভোকেট 2018 সালে, এবং কলকাতার তখন চিফ জাস্টিস ছিলেন দেবাশিস কর, আমি যদি মনে দেবাশিস করগুপ্ত, ঠিক, করগুপ্ত মহাশয়। হ্যাঁ, তিনি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন, তার হাত থেকে আপনি প্রাইজ পেয়েছিলেন, আমি সেখানে সাক্ষী ছিলাম। আর সেই একটা অনুষ্ঠানে আপনি আমাকে পাশে বসে বসালেন, এবং তারপর আমি যাই দিল্লিতে বিজ্ঞান মঞ্চে তৎকালীন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, সুপ্রিম কোর্টের বহু জজ সাহেব, হাইকোর্টের জজ সাহেবরা সেখানে ছিলেন, তাদের উপস্থিতিতেও কিন্তু আমি ইস্টার্ন রিজিয়নের বেস্ট লিগাল এইড অ্যাডভোকেট হয়েছিলাম। এগুলি সবই উপরওয়ালার আশীর্বাদ, না হলে তো হবার কথা নয়। আমি যে কথা বলছি যে সাধারণ মানুষ এ ধরনের স্বীকৃতির জন্য অপেক্ষা করে, সাধারণ মানুষ চায় এ ধরনের স্বীকৃতি, তারা এটা স্বীকৃতি পেতে চায়, তবেই তো কাজের আর উৎসাহ বাড়ে। তাছাড়াও উনি একজন বিশিষ্ট লেখক, কলামিস্ট, আনন্দবাজার বর্তমান সহ একাধিক পত্র পত্রিকায় সমাজের বিভিন্ন টপিক নিয়ে লেখালেখি করেছেন, আবার বিভিন্ন ঘটনা প্রবাহকে লিখে তিনি বই প্রকাশ করেছেন। তো এই ধরনের মানুষের সংস্পর্শে আসা একটা আমার কাছে একটা ভাগ্যের বিষয় বলে মনে করি, এবং আমি এতটাই খুশি সেটা আমি আর বলে বোঝাতে পারছি না। আজকে এখানে এসেছি বোলপুর শান্তিনিকেতনের পার্শ্ববর্তী একটা রেস্টুরেন্টে আমরা কথা বলছি, খুবই ঘরোয়া পরিবেশে। উনি খুবই মাটির মানুষ, সাধারণ মানুষ, একদম ঘরের সাধারণ পোশাক পরে আছেন, আমিও সেইভাবে। তো স্যার, আপনাকে আমি বহুবার ফোন করেছিলাম, পাইনি, কিন্তু হাল ছাড়িনি। আমি এটা বলি না যে বারবার ফোন করছি, ধরছেন, আর ফোন করবো না, হাল কিন্তু আমি ছাড়িনি। আজকেও যখন সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সঙ্গে সঙ্গে ফোন করেছি। আপনার সান্নিধ্য, ভালোবাসা, বাবার জন্য কাছে আসার একটা আকাঙ্ক্ষা থেকেই তো কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট এখন 26 নভেম্বর যেটা হাইকোর্ট থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে। আর যারা এই ভিডিওটি দেখছো বা দেখছেন, আমার সমবয়স্ক, ছোট বা সিনিয়র, তারা একজন বিশিষ্ট আইনজীবী, নট অনলি আইনজীবী, লেখক, এবং তিনি কলামিস্ট, সমাজ নিয়ে একাধিক লেখালেখি করেছেন। স্যার, ওভারঅল সোসাইটিকে আপনি কি বার্তা দেবেন? একজন বিশিষ্ট আইনজীবী, একজন লেখক,
একজন সাহিত্যিক এই হিসাবে অল ওভার সোসাইটি এবং বিশেষ করে ল স্টুডেন্টদের প্রতি? না, আমি প্রথমে বলতে চাইবো যে একজন আইনজীবী তো সমাজের বাইরে নয়, একজন আইনজীবী সমাজেরই অংশ। এবং একজন আইনজীবী কিন্তু শুধুই ওকালতি পাশ করে টাকা রোজগার করবে সেটাও তার উদ্দেশ্য হওয়া উচিত নয়। তার উদ্দেশ্য কিন্তু অনেক মহৎ হবে। সে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এমন শপথ তাকে নিতে হবে। সে প্রয়োজনে সে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে আইনি সাহায্য দেওয়ার জন্য, আইনি সুরাহা দেওয়ার জন্য, এমন শপথ তাকে নিতে হবে। তো আমি মনে করি যারা এই অনুষ্ঠান দেখছে তাদের প্রত্যেককে কিন্তু এই আইনি শপথটা নেওয়া প্রয়োজন। এবং যেখানে যত মানুষ বিপদে পড়বে আমাদের ছুটে যেতেই হবে। মনে রাখবেন, মানুষ বিপদে পড়লে তার জন্য সবটাই সরকার করে দেবে আমি এই নীতিতে বিশ্বাসী নই। সবটা সরকার করবে কেন, কিছু কিছু তো আমরাও করবো। আমরাও সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। এবং শুধু কলকাতা নয়, সারা বাংলায় যেখানে যত মানুষ নিপীড়িত, অত্যাচারিত, আমাদের মনে রাখতে হবে আমাদের দায়িত্ব কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়ানো, এবং আমরা সে চেষ্টা করব। যারা ভবিষ্যতে ল পড়তে যাচ্ছ তাদের দায়িত্ব কিন্তু অনেক বড়। শুধু অর্থ রোজগারের জন্য কেউ ওকালতি পড়তে আসবে এটা আমি বিশ্বাস করি না। পাশাপাশি আপনি একটু আগে বললেন যে আমি লেখালেখি করি, আমি কলামনিস্ট, এটাও আমার মনে হয় যে বিভিন্ন পত্র পত্রিকায় অনেক সাধারণ মানুষ চিঠি দেন যে আমি বিষয়টা বুঝতে পারছি না, আমার আইনি সহায়তা দরকার, কে আমাকে আইনি সহায়তা করবে। তখন আমি কিন্তু সেই চিঠির উত্তর দেওয়ার মাধ্যমে সেই আইনি সহায়তাগুলি তাকে প্রদান করবার চেষ্টা করেছি। এবং আমি এই 26 বছরের ওকালতি জীবনে প্রচুর কেস দেখেছি, প্রচুর সাধারণ মানুষের সঙ্গে মিশেছি। আমার মনে হয়েছে তাদের জীবন নিয়েও কিন্তু লেখা যায়। মানুষের জীবন এমনই অদ্ভুত হয়, এমনই বর্ণময় বৈচিত্র্যময় হয় এমন মানুষের জীবন, সেগুলি কিন্তু লেখা প্রয়োজন এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। আমি কাগজে কলমে লেখার মাধ্যমে আমি চেষ্টা করেছি সেই বিষয়গুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে। এটাও মনে হয়েছে আমার একটা কর্তব্য। তো আমি সেটাই বলবো, যেমন আপনি আমাকে বললেন যে সাধারণ মানুষ যারা ল পড়ছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনার এই অনুষ্ঠান, তাদেরও কিন্তু দায়িত্ব অনেক বেশি। একজন মানুষকে প্রকৃত আমি মনে করি সমাজ সংস্কারকও হওয়া প্রয়োজন। সমাজে কোথাও কোনো গাফিলতির ঘটনা ঘটলে, কোথাও কোনো অন্যায় অনাচার দেখলে সে আইনজীবী বা কেন, যা কিছু হোক না কেন, তার পাশে গিয়ে দাঁড়াবার প্রয়োজন। একজন মানুষ যদি আপনি দেখেন একজন মানুষ ডুবে যাচ্ছে পুকুরে বা নদীতে, তখন আপনারও তো কর্তব্য তাকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়া। অর্থাৎ আপনি যদি দেখেন রাস্তায় একটা মানুষকে একজন মানুষ মারছে, আমাদের কর্তব্য তার পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে সুরাহা দেওয়া। এইগুলোই হলো আমাদের কর্তব্য বলে আমি মনে করি। ঠিক আছে, আজকে সংক্ষিপ্ত সময়ে এই বছরের শেষ সময়টা আমার খুব ভালো কাটছে। অশেষ ধন্যবাদ। কিছুদিন আগে পৌষ মেলায় মহামান্য বিচারক মহাশয়দের সঙ্গে সান্নিধ্যে ছিলাম। তারপর গতকালও ছিলাম পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের অ্যাডভোকেট মিস্টার এস.কে. সিনহা সাহেবের সঙ্গে। আজকে হঠাৎ চলে এসেছি কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় স্যারের সঙ্গে। নমস্কার, সবাই ভালো থাকুন।